ও মা, দেখো তুমি সকাল সকাল মাংস ভাপা বসিয়েছ, আর সারা পাড়া জেগে উঠেছে সুগন্ধে। বাড়ির বাইরে লোকেরা তো ঘুর ঘুর করছে। জানিস তো, তোর মায়ের হাতের রান্না সবাই প্রশংসা করে। গরিব ঘরে জন্মালে কি হবে, তোমার মতো মা পেয়েছি, আমার মতো সৌভাগ্যবান আর আছে কে? এত পরিশ্রম করে এখনো পর্যন্ত সংসারটাকে আগলে রেখেছ, তার জন্য তো আমি ধন্য। তুই এই সকালে মাঠে যাবি, তাই ভাবলাম কষ্ট করে আজ একটু মাংস জোগাড় করতে পেরেছি, ভাপা করি তোর জন্য, তোর তো প্রিয়। হ্যাঁ মা, আর তোমার হাতে না জাদু আছে জানো তো। আমি আমি তাড়াতাড়ি আসছি, হ্যাঁ তাড়াতাড়ি আসছি, খেতে দাও। আদিক্ষেতা ধরে না। এমন ছেলে মায়ের আদিক্ষেতা দেখলে আমার গা একেবারে জ্বলে যায়। তুমি মাকে এরকম বলছো কেন? হ্যাঁ, মায়ের হাতে সত্যিই জাদু আছে, সারা গ্রাম প্রশংসা করে। মায়ের হাতের রান্নার গন্ধ নাকে গেলে গ্রামের লোকেরা জেগে ওঠে। বাইরের দিকে চেয়ে একবার দেখো তো, শুধুমাত্র রান্নার গন্ধে কত লোক এসে দাঁড়িয়ে গেছে। তাছাড়া মা সংসারের জন্য এখনো কষ্ট করছে, হ্যাঁ পরিশ্রম করছে, তাই জন্যই তো সংসারটা আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আর কিছু করি না এমন ভাব করছো যেন তোমার মা একাই সব করে। পরিশ্রমী শাশুড়ির মাংস ভাপায় আমার প্রাণ একেবারে জ্বলে যাচ্ছে। যত সব ছেনালি তোমাদের। থাক বৌমা, সকাল সকাল আর পাড়া জানিয়ে ঝগড়া করতে হবে না। তুই যা, আনন্দ তাড়াতাড়ি আয়, খেতে দিচ্ছি আমি, আমার হয়ে গেছে। কি বৌমা, ভালো আছো? আরে বাবুজি, বলুন বাবু। ওই আর চলছে আর কি, আমাদের কি আর ভালো থাকার উপায় আছে? আপনাদের মতো কপাল হলে তো ভালোই থাকতাম। কেন ওরকম একটা শাশুড়ি পেয়েছো, সারা গ্রাম তার রান্নার প্রশংসা করে, তুমি বলছো তুমি ভালো নেই? এ কি কথা? পেয়েছি বলেই তো বিপদ। এখনো পর্যন্ত ছেলেকে নিজের আঁচলেই বেঁধে রেখেছে, আর বড় বড় কথা বলে। শুধু রান্নাটাই তো করতে পারে, আর কি পারে শুনি? এদিকে ছেলের চোখে মা একেবারে আকাশ থেকে এসেছে, এমন করে যেন পরিশ্রমী একাই করে বুড়ি, আর আমরা শুধু ঘুরে ঘুরে বেড়াই। শোনো বৌমা, তোমাকে একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি বাবু? তুমি খুঁজে বার করো এই রান্নার রহস্য। মানে? এমন ভালো রান্না কোনো মানুষের পক্ষে করা তো সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। একবার গ্রামে একটা সাধু বাবা এসেছিল, সে অনেক দিন আগেকার কথা। তখন তোমার বর আনন্দ অনেক ছোট। সেই সাধু এসে তোমাদের বাড়িতেই অনেক দিন ছিল, তারপর থেকেই রান্না ওরকম ভালো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তোমার শাশুড়ি রান্নার সাথে কিছু জাদু বা তাবিজ টাবিজ মেশায়। যাই হোক, তুমি খুঁজে বার করো, কিন্তু আবার জানতে পারলে যেন আমাকে ভুলে যেও না, আমাকে জানিও। তারপরে দুজন মিলে যা ব্যবস্থা করার করব। সে তো অবশ্যই বাবু। আপনি আমাকে এত কিছু জানালেন, আর আমি আপনাকে জানাবো না? তাই কি কখনো হয়? আপনাকে আমি অবশ্যই জানাবো। যদি ওদের টাইট করতে হয়, একসাথেই করব। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজে লেগে পড়ো। হ্যাঁ, আমি এখন আসি আসি কেমন? আহা নন্দিনী, তোমাকে কতদিন পর দেখতে পেলাম। এদিকে আসো না কেন তুমি? আমি কি আর তোমাদের নিজের আত্মীয় গো? আমি হলাম দূর সম্পর্কের আত্মীয়, আর দূর সম্পর্কের আত্মীয় যত কম আসবে ততই ভালো। তোমাকে এত বড় বড় কথা ভাবতে কে বলেছে বলো তো? আমরা কি তোমাকে দুঃসম্পর্কের মনে করি? সেবার যখন এসেছিলাম মনে আছে, আমি তোমার শাশুড়ির পক্ষ নিয়েছিলাম বলে তোমার সাথে খুব ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা আমি আর চাই না।
তখন আমি বোকা ছিলাম, তাই শাশুড়ির সাথে ঝগড়া করতে চাইতাম। এখন আর ঝগড়া ঝামেলা ভালো লাগে না গো, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কি আছে ভাই? কিন্তু সত্যি তুমি তোমার শাশুড়ির সাথে মিলিয়ে নিয়ে চলতে চাও? অবশ্যই, আর সেই জন্যেই তোমার থেকে একটু বুদ্ধি চাই। কি বুদ্ধি বলো? আমার মনে হয় আমার পরিশ্রমী শাশুড়ির মাংস ভাপার পেছনে কিছু রহস্য আছে, আর আমি সেটাই জানতে চাই। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? আমি জানি আমাদের বাড়িতে অনেক বছর আগে একটা সাধু এসেছিলেন, আর সেই সাধু আমার শাশুড়ি মাকে কিছু এমনই একটা দিয়ে গিয়েছিলেন, যার ফলে এমন সুন্দর সুন্দর রান্নার হাত হয়েছে ওনার। সেটা অবশ্য আমিও কিছুটা জানি। আমাকে দয়া করে বলো, আসলে শাশুড়ি মা এত পরিশ্রম করে আমার আর ভালো লাগে না দেখতে, তাই আমি এবার থেকে সেই পদ্ধতিতে রান্না করে ওনাকে খাওয়াতে চাই, সেবা করতে চাই ওনার। বাহ, এটা খুব ভালো বুদ্ধি। আসলে একটা জাদুর হাঁড়ি আছে, আর সেটাই বলে তোমার শাশুড়ি মা রান্না করে। তবে সেটা কোথায় রাখা থাকে সেটা আমরা কেউ জানি না। আসলে অন্য কারোর ছোঁয়া মানা সেটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার থেকে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাদের মধ্যে সব ঝামেলা মিটে যাক, সেটাই আমি চাই। আর সেটার জন্যই বললাম তোমাকে। একদম, সারা জীবনের মতো ঝামেলা মেটানোর জোগাড় করব আমি। তোমাকে একটা কথা বলবো লাবণী? হ্যাঁ, বলো না। তোমার কাছে আমি হাত জোড় করছি, মায়ের সাথে আর ঝগড়া করো না তুমি। অনেক কষ্ট করে মা আমাদের মানুষ করেছে, এখনো যতটা করছে সেটাও তো অনেক। আমি কি আর চাই তোমার মায়ের সাথে ঝগড়া করতে, কিন্তু আমারও কিছু দাবি দেওয়া আছে। কি দাবি বলো? দেখো, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি বিয়ে করে এনেছি। তোমার শখ আহ্লাদ দাবি সব তো পূরণ করার দায়িত্ব আমারই। আমি তোমাকে নিয়ে আলাদা থাকতে চাই। তার মানে? আমারও একটা সংসার আছে, আমি একটা সুখী সংসারের স্বপ্ন নিয়ে তোমার বাড়িতে এসেছি। তোমাকে একটু নিজের মতো করে পাবো, নিজের মতো করে বাঁচবো, আমার সেটাই চাই। আর মা, মায়ের খুশিটা? মা তো আমাদের সবাইকে নিয়েই খুশি, আর আমরা তো একটাই পরিবার। দেখো, দুটো জিনিসের মধ্যে যে কোনো একটাই বেছে নিতে হবে। তোমাকে তোমার মায়ের খুশি, আর না হলে আমার দাবি। তুমি যেটা বেছে নেবে সেটাই তোমার। তুমি যদি আমাকে বেছে নাও তাহলে আমি তোমার সাথেই থাকবো, না হলে আমি নিজের উপায় নিজেই করে নেব। না না, আমাকে তুমি দু নৌকায় ফেলে আহ, এরকম অবস্থায় ফেলবে আমাকে, সে তো আমি ভাবিনি। যাই হোক, তুমি একটু আমার দিকটা দেখতে পারতে, অথবা সব দিকটা ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিতে পারতে। ঠিক আছে, ঠিক আছে, কি আর করা যাবে। ওহ জেঠিমা, মনে হচ্ছে তোমাদের বাড়ির পাশ থেকে এবার আমাদের চলে যেতে হবে। কেন রে বউ, এরকম বলছিস কেন? আমরা কি কোনো অপরাধ করেছি নাকি? তোমরা কোনো অপরাধ করনি, কিন্তু আমরা তো আর পারছি না। এমন সুন্দর তোমার রান্না থেকে গন্ধ বের হয় যে আমার বর আমার হাতের রান্না খেতেই চায় না। যদি আমি তোমার মতো রান্নার হাত পেতাম, তা আমার 14 জন্ম উদ্ধার হয়ে যেত। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। আহ, সকাল থেকে পাড়ার লোক এসে একেবারে বাড়ি মাথায় তুলতে শুরু করেছে। কি এমন একটুখানি রান্না করেছে, তার জন্য লোকের আদিক্ষেতা ধরে না। ওরকম কেন বলছো বউ? তোমার শাশুড়ির মতো রাঁধুনি এই তল্লাটে আর একটাও নেই। তাও যদি আসল কথা জানতাম। এই লাবণী, তুমি আমাকে কাল বলেছিলে যে আর ঝগড়া করবে না।
আবার কেন ঝগড়া করছো? যদি কেউ তোমার শাশুড়ির রান্নার প্রশংসা করেই বা থাকে তাহলে তাতে ক্ষতি কি? ক্ষতি কি আর বুঝবে তুমি? আমার বর কি আমার কাছ থেকে কেড়ে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখেছে, এখনো লজ্জা করে না? থাক না বৌমা, এই শেষ জীবনে একটু রান্না বান্না নিয়ে আছি, সেটুকু নিয়ে থাকতে দাও। আমি তো আর লোকজনকে বলছি না যে আমার প্রশংসা করতে। আর আমিও তোমাকে বলবো লাবণী, রজনীবালা জেঠিমা তোমাকে মেয়ের মতো মনে করে, তার মমতাকে তুমি বিষ করে দিও না। হ্যাঁ, এখন তো মনে হবে আমি বিষ দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এর বিহিত কিভাবে করতে হয় আমার জানা রয়েছে। আমি এর ব্যবস্থা করে তবেই নিঃশ্বাস নেব। কি হয়েছে লাবণী? তোমার মুখ দেখে মনে হচ্ছে বৌমা কিছু একটা জানতে পেরেছো তুমি, হ্যাঁ? আপনাকে যেমন কথা দিয়েছিলাম, জানতে পেরে প্রথমে আপনার কাছেই এসেছি জানাতে। কি জানতে পেরেছো একটু শুনি। এক সাধু বাবা অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন, আপনি বলেছিলেন না, সেটাই। এখন আমি জানতে পেরেছি সেই সাধু বাবা একটা হাঁড়ি দিয়ে গিয়েছিলেন, সেটাই হচ্ছে জাদু হাঁড়ি। সেই হাঁড়িতে রান্না করে বলেই এমন সুন্দর রান্না হয়। বাহ, তাহলে তো হয়েই গেল। তুমি সেই হাঁড়ি দেখেছো? এমনি যেমন দেখতে মাটির হাঁড়ি, তেমনই। আমি এতদিন জিনিসটা আলাদা করে লক্ষ্য করিনি, আজ দেখেছি সেই হাঁড়িটা রান্না হয়ে গেলে ধুয়ে নিজের ঘরে লুকিয়ে রাখছিল শাশুড়ি মা। তুমি তোমার বরকে বুঝিয়ে বাজিয়ে সংসার থেকে আলাদা হয়ে যাও, আর যাওয়ার সময় মনে করে ঠিক ওই রকম একটা হাঁড়ি ওই জায়গাতে রেখে আসলটা নিয়ে তুমি চলে যাও, কেমন? তারপর তারপরে আর কি, তোমরা চলে যাওয়ার পরে বুড়ি এমনিতেই খেতে পাবে না। তখন যদি চেষ্টা করে কিছু একটা করতে যায়, ওর জাদু হাড়ি ওর হাতে না থাকায় আর করতে পারবে না। উল্টে তুমি সুন্দর রান্না করতে শুরু করবে, আর তখন লোকের কাছে তোমার সুনাম হবে। এই জন্যেই বাবু অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। আপনি আমার এত বড় উপকার করলেন, আপনার উপকার আমি কোনোদিনও ভুলবো না। তুমিও আমার অনেক পুরনো উপকার করেছো, হ্যাঁ? ওদের সংসারটা ভেঙে। যেসব কথা আমি পরে বলবো তোমায়, হ্যাঁ? ঠিক আছে, এখন তুমি কাজে লেগে পড়ো, কাজে লেগে পড়ো। এই যে, তোমার আশারই অপেক্ষা করছিলাম। তার মানে? তার মানে তুমি এরকম ব্যাগ গুছিয়ে এই সময় উঠোনে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবে? শোনো, আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব হচ্ছে না। তার মানে তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে চাও নাকি? তোমার কি এখনো সন্দেহ হচ্ছে? যদি তোমার সন্দেহ থাকে তাহলে তুমি তোমার মায়ের আঁচলের ভেতরেই ঢুকে থাকো, আমি একাই যাচ্ছি। দেখো মা, এবং তুমি দুজনেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কাল রাতে তোমাকে কি বলেছিলাম? দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি বোধহয় আমার কথাটা শুনতে পাওনি। কিন্তু আমার কথা তো শোনো তুমি আগে, তারপরে। আমি আর কোনো কথা শুনতেই চাই না। কিন্তু মায়ের হাতের রান্না ছেড়ে যে আমার কিছুই খেতে ভালো লাগে না। এখন থেকে আমি তোমাকে তোমার মায়ের থেকেও ভালো রান্না করে খাওয়াবো। সেটা এই পৃথিবীতে কারোর দ্বারা আর সম্ভব নয়। ঠিক আছে ঠিক আছে, যদি আমি তোমাকে তোমার মায়ের মতো অথবা তোমার মায়ের থেকেও ভালো রান্না না করে খাওয়াতে পারি, তাহলে তুমি যা বলবে আমি তাই শুনে নেব। আমি তোমাকে 2 দিনের সময় দিচ্ছি। যদি তাই মনে হয় তাহলে আমি রাজি আছি। এবার থেকে নিজের অবস্থা তুমি নিজে বুঝতে পারবে। তুমি ভেঙে পড়ো না জেঠিমা, তোমার ছেলের বউ গেলে কি হবে? আমি তো এখনো তোমার পাশেই আছি, আর তাছাড়া আমি তো তোমার মেয়ে। যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, আর যে বউকে নিজের মেয়ের মতো মনে করলাম, তারা কি না শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল।
তোমার ছেলে তো বলে গেছে নিজের ভুল বুঝতে পারলে চলে আসবে, কিন্তু ততদিন খাবো কি? পেটে খাবারের একটা ব্যবস্থা তো করতেই হবে। তোমার মাংস ভাপার সুখ্যাতি চারিদিকে, তুমি একটা মাংস ভাপার দোকান দাও, দেখবে গ্রামের সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক বলেছিস তো, পেট চালানোর সাথে সাথে মনটাও ভালো থাকবে। ঠিক আছে, আমি কাল থেকে একটা ব্যবস্থা করছি। আর যতদিন না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ততদিন আমি তোমার কাছেই থাকবো। এটা আবার কোনো বলার মতো কথা হলো? আমি তো তোকে সেটাই বলতে চাইছিলাম। সব ঠিক হয়ে যাবে, তবে বেশি ভেবো না তো। এই নাও, তুমি মাংস খেতে ভালোবাসো না? নাও, আজকে তোমার জন্য মাংসের তরকারি করেছি, কে দেখো তো। বাহ, এ তো একেবারে মায়ের মতো রান্না হয়েছে। তুমি এত ভালো রান্না কবে শিখলে? তোমরা যদি আমাকে কোনোদিন রান্না করার সুযোগই না দাও, আমি তোমাকে কি করে খাওয়াবো শুনি? তার মানে তুমিও এরকম ভালো রান্না করতে জানতে? না হলে কি আর আমি এমনি এমনি করেছি? তাহলে এতদিন করনি কেন? তোমার মাথা খেয়ে তোমার কাছে বড় হয়ে থাকবে বলে তোমার মা কোনোদিনও আমাকে সেই সুযোগটাই দেয়নি। ঠিক বলছো কি? মা এরকম করেছে? তাহলে দুজনের কাছে দুরকম ব্যবহার করেছে। তুমি তো সারা জীবন আমাকে ভুলই ভেবে এলে, এবারে বুঝতে পারছো তো আমি তোমাকে আলাদা নিয়ে আসতে কেন চাইলাম? যদি আমি তোমাকে আলাদা না করে নিয়ে আসতাম তাহলে কোনোদিনও আমি তোমার কাছে নিজেকে প্রমাণ করতে পারতাম না। না, তোমার রান্না খেয়ে মনে হচ্ছে যে তুমিও কোনো অংশেই কম যাও না। এখন আমার মনে হচ্ছে যে মা নিজেকে বড় করার জন্য তোমাকেই ছোট করে রেখেছিল। যদি তাই হয় তাহলে আর আমি ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না, আমি এখানেই থাকবো। সেটা তোমার বাড়ি, আমি তোমাকে কোনোদিনও না করতে পারিনি। তবে যেখানে আমাকে এরকম অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, সেখানে আমি আর কোনোদিনও ফিরে যাব না। এখন থেকে তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি তো তোমার খাবার খেয়ে পুরো যাকে বলে মোহিত হয়ে পড়েছি। এবার তুমিও খাও দেখি, দুজনে একসঙ্গে খাই। কি বুড়িমা, শুনলাম নাকি তুমি গ্রামে মাংস ভাপার দোকান দেবে? তা কোথায় গেল তোমার দোকান? এখানে তো হাত পা ছড়িয়ে বসে কাঁদছো কেন, কি হয়েছে? দেখো না মতব্বর, আমি আর রান্না করতে পারছি না। হঠাৎ করে আমার বউ ছেলে বাড়ি থেকে চলে যাওয়ার পরই আমার হাঁড়ি আর রান্না করতে পারছে না। এই নাকি তুমি পরিশ্রমী শাশুড়ি? তোমার রান্না খেলে নাকি গ্রামের লোকে একেবারে পাগল হয়ে যায়। কোথায় তোমার সেই দোকানটা? হ্যাঁ, আর কোথায় তোমার রান্না? হ্যাঁ, একদিন আমাদের এই গ্রামেই হোটেলের ব্যবসা ছিল বলে সবাই তো আমাদের খুব গালাগালি দিয়ে দোকান বন্ধ করে দিয়েছিল। বলেছিল যদি দোকান করতেই হয় তাহলে যেন আমরা তোমার মতো করে রান্না করি। বাবা, সেসব তো আমি কিছুই জানি না। তবে আমার কি সর্বনাশ হয়ে গেল বলো তো? সবারই একদিন পতন হয়। তুমি এতদিন করেছো, এবারে তোমার সময় হয়ে গেছে। হ্যাঁ, তোমার মরার সময় হয়ে গেছে গো বুড়ি। এবারে যত উন্নতি হবে তোমার বৌমার হবে। হিংসুটে বুড়ি বসে বসে দেখো তুমি এবারে। বাবা বাবা, সাধু সাধু সাধু, হি না হলে শাশুড়ির আদর্শ বৌমা। আজকে থেকে শাশুড়ির মাংস ভাপার দোকান দেবার কথা ছিল, কিন্তু শাশুড়ি হঠাৎ রান্না ভুলে গেছে, তাই বউ দোকান দিয়ে গ্রামে দেখিয়ে দিল যে সেও পারে। এত অসাধারণ রান্না আমরা তো কোথাও খাইনি। তাহলেই ভাবো, একদিন তোমরা বলেছিলে যে আমি রান্নার কিছুই নাকি বুঝি না।
তাই আমার ব্যবসা করার কোনো অধিকার নেই। আর সেই কথাকেই মিথ্যে প্রমাণিত করার জন্য সম্মানীয় জমিদার বাবুর সম্মান ফিরিয়ে আনার জন্যই আমরা এখানে দোকান দিয়েছি। এখন থেকে আমি আর চাষ করব না, আমরা সবাই মিলে এই দোকানটাকে চালাবো। তোমরা কিন্তু সবাই এসো দোকানে রোজ। আমি গ্রামের মানুষদের চিনি, তাদের কোন জিনিস ভালো লাগে কোন জিনিস খারাপ লাগে সেটা তো বলতে হয় না, তারা রোজই আসে। আর আজ যেমন পুরো গ্রামের লোক খেয়ে গেছে সেরকম রোজ আসবে। আর আমরা চেষ্টা করব আমাদের রান্না আরও ভালো করার, আরও নতুন নতুন কিছু তোমাদের খাওয়ানোর, একেবারে সস্তা দামে। আরে এটাই তো চাই, এতদিন ঠিক এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ, রোজ আসবো, আমরা রোজ আসবো তোমার কাছে। কি হে মূর্খ, কোথায় চললি? এই কে তুমি সাধু বাবা? আমি কে সেই প্রশ্নটা এখন রাখ, তুই কি করেছিস সেটা ভেবে দেখ তো। আমি কি করেছি? আমি তো মানে তো তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কি তোকে চিনি না ভেবেছিস? তোর জন্মের সময় আমি তোর বাড়িতে এসেছিলাম, যখন তোর বাবা বেঁচে ছিল, তখন থেকে আমি তোকে চিনি রে বেটা। কিন্তু আমি তো তোমাকে চিনি না, তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখিও নি। প্রয়োজন না থাকলে আমি কারো সামনে আসি না, আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল তাই আমি চলে গিয়েছিলাম। কিন্তু তোরা যা অনাচার পাপ শুরু করেছিস তার জন্য আমাকে আবার এখানে আসতে হলো। এই আমরা আবার কি দোষ করেছি? আবার জিজ্ঞেস করছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? তুই জানিস না যে তোর বউ তোর মায়ের কাছ থেকে আমার দেওয়া জাদু হাঁড়িটাকে লুকিয়ে এনেছে, হুবহু একটা হাঁড়ি সেখানে রেখে দিয়ে তোকে ঠকানোর জন্য। হ্যাঁ, কি বলছো কি তুমি সাধু বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন তাহলে, বহুদিন আগে তোদের পরিবার প্রচণ্ড গরিব ছিল, আর এক বন্যায় আমি ভাসতে ভাসতে এই গ্রামে এসেছিলাম। তখন তোর বাবা আমাকে বাঁচিয়ে তোদের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। কিন্তু আমি সাধু মানুষ, তাই আমি লোকের বাড়িতে বেশি দিন থাকি না। চলে যাবার সময় আমার প্রাণ বাঁচানোর উপহার হিসেবে একটা জাদু হাঁড়ি দিয়ে গিয়েছিলাম তোর মাকে। তারপরে? আমি সাধনার বলে জানতে পেরেছি সেই হাঁড়িটা তোর বউ চুরি করে নিয়ে গেছে রে, আর তার মাধ্যমে সুন্দর সুন্দর সব রান্না করে তোর মন ভোলাচ্ছে। আর গ্রামে তোর শাশুড়ির বদলে নিজে দোকান লাগিয়ে জমিদারের সাথে ষড়যন্ত্র করে তোকে ভোলাচ্ছে রে বেটা। এসব কি সত্যি কথা বাবা? তোর কি মনে হয় আমি সাধু বাবা হয়ে তোকে মিথ্যে কথা বলবো? ঠিক আছে, আজকেই আমি এর একটা বিচার করব। কালকে সকাল থেকে এই অনাচার বন্ধ করব চিরকালের মতো। এই আশাটা তোর ওপরে আছে বলেই আমি তোকে সব জানিয়ে গেলাম, না হলে ভয়ানক অনর্থ হয়ে যাবে তোদের জীবনে, ভয়ানক। কি হলো কি? তুমি সবকিছু জেনে শুনে আবার তোমার মাকে এখানে নিয়ে এসেছো কেন? সত্যি বাবা, তুই আমাকে কেন নিয়ে এলি? তোর বউ ভালো রান্না করছে, দোকান দিয়েছে, এটা তো ভালো কথা। আমি আর তোদের মাঝখানে আসতে চাই না। তুমি চুপ করো মা, আজ সত্যি কথা গ্রামের সবার সামনে প্রকাশ পাবে। কি সত্যি কথা আনন্দ, কি সত্যি কথা? কালকে রাতে একটা অদ্ভুত সাধু বাবা বাড়ি ফেরার সময় আমাকে সব সত্যি কথা জানিয়েছে। হ্যাঁ, কি 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 বলেছে সাধু বাবা? হ্যাঁ, কি বলেছে? সেই সাধু বাবা এসেছিল। জয় হোক, জয় হোক সাধু বাবার, জয় হোক। সাধু বাবা বলে গেছে যে উনি একটা জাদু হাঁড়ি দিয়ে গিয়েছিল আমার মাকে, আর আমার শয়তান বউ লাবণী সেই হাঁড়িটাকে চুরি করে তার মতো একটা একই দেখতে হাঁড়ি মায়ের কাছে রেখে এখন আসল হাঁড়িতে রান্না করে নিজের নাম কামাচ্ছে।
ছি 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 ছি, আমরা তাই ভাবছি যে হঠাৎ করে এই বউটার এত ভালো রান্না হয়ে গেল কি করে, কোত্থেকে শিখলো? ছি 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 ছি। আর এর পিছনে কাটি করেছে এই শয়তান জমিদার। মারো মারো না, সবাই মিলে মারো, জমিদারকে ধরে মারো। ওরে আরে, ওরে বাবা রে, ওগো ওগো ছেড়ে দাও গো, আমাকে আমাকে ছেড়ে দাও। ওরে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি দোকান কেন, আমি আমি আর এই গ্রামের ত্রিসীমানায় থাকবো না। আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও। লাবণী, তুমি অন্তত কিছু বলো। লাবণী মা, আমার কিছু বলো। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। ও ও, তুমি তো অত চেয়েছিলে, এটাই হোক। বলো, তুমি অত চেয়েছিলে। ওগো, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে অন্তত দূর করে দিও না। তোমার সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। শাশুড়ি মা, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো, শেষবারের মতো। এবারে দেখো, আমি তোমার ভালো বৌমা হয়ে উঠব, আমরা সবাই একসাথে থাকবো। আমি এতদিনে বুঝেছি পরিশ্রমী শাশুড়ির ভাপা মাংসের মহিমা। এই দোকান এবারে আমরা চালাবো, আর শাশুড়ি মা তোমার নাম হবে। আনন্দ বাবা, মানুষকে একবার অন্তত ক্ষমা করে দিতে হয়। আর তোমরা আর এই জমিদারকে মেরো না। লাবণী, তুমি এখন থেকে আবার পুরনো আমার বাড়ির বৌমা হয়ে উঠবে। আর হ্যাঁ, ঠিক কথা, এই দোকান যেমন চালু হয়েছে তেমনই চলবে। আর আমরা সবাই মিলে ভালোভাবে এই দোকান চালাবো। তোমরাও কিন্তু এসো আমার দোকানে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।